হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা কি, প্রথম বা হলো গিয়ে কেন আছে এখন পর্যন্ত এই ব্যানার? বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা অনিয়ম করলো, এমন জায়গায় চাঁদাবাজি করলো, বা হচ্ছে এমনকি হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের দায়িত্ব কি রিপাত নিবে না? আমার ব্যক্তিগতভাবে মনে করি বা আমরা মনে করি যে 5ই আগস্টের পরে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার প্রয়োজন ছিল না। কেন ছিল না? হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা কি, প্রথম বা হলো গিয়ে কেন আছে এখন পর্যন্ত এই ব্যানার, কি কাজ? প্রত্যেকটা কাজের কার্যকারণ সম্পর্ক তো সবকিছুর মধ্যেই থাকে। কোনো একটা জিনিস যদি থাকে তার তো এর পেছনে কোনো না কোনো কারণও আছে। প্রথম কথা যেটা, সেটা হলো গিয়ে জুলাইয়ের ভিতরে, আমরা যদি আগস্টের 3 তারিখ বলি, যে এক দফার ঘোষণা আসছিল, সেই এক দফার ভিতরে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, আমি এটা কোটই করতেছি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, বাট ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যেটাকে বলতেছি, প্রয়োজনীয় বিচার সংস্কারের পরবর্তী সময়ে একটা গণতান্ত্রিক যাত্রার জন্য একটা নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম হবে, আমরা যেটাকে একজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা বিরাট ব্যাখ্যা, আমি এইটা নিয়ে অনেক সময় লম্বা সময় কথা বলতে পারবো, সেই দিকে আসলে যাচ্ছি না। সেটা কি বাস্তবায়িত হচ্ছে না? আর একটা কমিটি কিভাবে এলো, শুরুর ভিত্তি থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচালনার জন্য একটা সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল 158 জনের। সেই 158 জনকে হলো গিয়ে বারবার করে আহ্বান করা হয়েছে, তাদেরকে নিয়ে মিটিংয়ে বসা হয়েছে। মিটিংয়ের মধ্য দিয়ে প্রত্যেকে কনসার্ন দিয়েছে যে এই ব্যানারটা থাকা জরুরি, এবং এই ব্যানারের পরবর্তী নেতৃত্ব কারা আসবে তারা সেই জিনিসটাকে কনসার্ন দিয়েছে। সো এইটা একটা লিগ্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এবং এইখানের ভিতরে সার্বজনীন কনসার্নটা ছিল, এবং মূলত যারা স্টেক হোল্ডার তারা এটা কনসার্ন দিয়েছে। পরবর্তী সময়ের ভিতরে ওই যে মানুষ, ওই কমিটির যারা এক্সিকিউটিভ মেম্বার, এই লেজিটিমেসি যাদের আছে তাদের ভোটে আসলে পরবর্তী কমিটিটা আসছে। সো এইটার একটা ক্লিয়ার চেইন রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় লেজিটিমেসি সংকটের কথা বলি, দায় দায়িত্বের কথা বলি, সেই জিনিসটা আসলে সংকট। নাসির ভাই, তাহলে যে মাঝখানে যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা অনিয়ম করলো, এমনকি যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, তাদের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি পদক্ষেপ নেবে না? তাদের দায়িত্ব কি নেবে? যারা অনিয়ম করলো, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করলো, বা হচ্ছে এমনকি হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের দায়িত্ব কি রিপাত নিবে না? আমি তো বললাম যে সেই জিনিসটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা যদি আলাদা একটা টপিক আকারে বলতে হয়, আমি ডিটেইলস আকারে বলবো। রিফাত ভাইয়ের কথায় আমার একটু আলোচনা ছিল, যে যেটা বললেন যে আপনি এটাও একটু বলবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে রোল, সেটার কতখানি স্বীকৃতি মিলেছে, বা তাদের মধ্যে সেটা তো আসলে খুব ন্যাক্কারজনক জায়গায় পৌঁছে গেছে। আমি মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আসলে জুলাইয়ে পালন করেছিল, তারপর আমরা আসলে প্রতিদান হিসেবে স্বীকৃতি তো দূরের কথা, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 15% কর। এবং তারপর যখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এটা নিয়ে আলোচনা করছে, প্রতিবাদ করছে, একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ বিশেষত প্রতিবাদ করে যাচ্ছে যে সেই শিক্ষা ক্ষেত্রে তো আসলে কখনো কোনো কর বা ট্যাক্স এগুলো কিছু থাকতে পারে না, এর একটা ফান্ডামেন্টাল রাইট। এটা তো বললেন, কিন্তু আপনি তো অন্য জায়গায় একটু বলতে পারতেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হওয়ার পরে নতুন যে ছাত্র সংগঠন হয় না, কখনো বিলুপ্ত হয় না, ছাত্র সংগঠন হয়েছে, বিলুপ্ত হয় না, ছাত্র সংগঠন ইনঅ্যাক্টিভ ছিল কিছু। আমি একটু বলি, কিছুদিন নিষ্ক্রিয় ছিল, নেতৃত্ব শূন্য ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা যখন বললো, তখন নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে মধুর ক্যান্টিনে, আমরা দেখেছি তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে তাদের উপর অ্যাটাক হয়েছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা হয়েছে মধুর ক্যান্টিনে, সেটা বলতে হবে না। সেই ধারাবাহিকতায় আমি আসবো, কিন্তু দেখেন আমি তো বললাম যে আমার উপর কখন অ্যাটাক হয়েছে, অ্যাটাক হবেই। আপনি যখন একটা কিছু প্রতিবাদ করতে যাবেন, সেখানে আপনার উপর অ্যাটাক আসবে, কিন্তু সেই আলোচনার ঊর্ধ্বে গিয়ে আসলে শিক্ষাক্ষেত্রে আমরা যে করটা দেখছি, এটা তো আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা না? মানে লজ্জা পাওয়ার মতো যে এরকম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার পরে আমরা দেখলাম যে আমাদের উপরে 15%-এর একটা ভ্যাট আরোপ করে দিল, এবং তারপর আমরা আন্দোলন করার পর দেখা গেছে সেটা 10%, এবং সেটা নিয়ে পরবর্তীতে কোনো বিস্তারিত আলোচনা মানে আমরা এখন পর্যন্ত দেখি। আর রিফাত ভাইয়ের কথার বিপরীতে আমি যে কথাটা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নিয়ে, না আমার আসলে যেটা বলছেন যে আপনি যেই ব্যাখ্যা দিচ্ছিলেন, আমার ব্যক্তিগতভাবে মনে করি বা আমরা মনে করি যে 5ই আগস্টের পরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার প্রয়োজন ছিল না। কেন ছিল না? তখন সবগুলো মানে ছাত্ররা নিজেদের সংগঠনে ফিরে যাচ্ছিল, সেটেল ডাউন হচ্ছিল, তখন আসলে সেই সংগঠনগুলোকে সেটেল ডাউন হতে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি।
না দেখে আমরা কি দেখলাম যে সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা পায়তারা, এবং সেখানে আমরা বিভিন্ন মানুষকে সুর মেলাতে দেখেছি। এবং এই যে আমি সুরের পরিবর্তন নিয়ে বিরতিতেও কথা বলছিলাম, তো সেই সুর নিয়েই কথা বলছিলাম যে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সুর আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এবং তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কখনো ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছিল? আমার মনে হয় অথচ বৈষম্যবিরোধী নিষিদ্ধ আমি যতটুকু না এখানে শুধু এটা বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম সকল ছাত্র সংগঠনকে ডেকে টিএসসিতে বসে নতুন ছাত্র রাজনীতির নতুন রূপরেখা কি রকম হবে সেটার জন্য কথা বলেছে। নাসির ভাই বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে চেয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, প্রকাশ্যে মানববন্ধন করেছে, মিছিল করেছে। পরবর্তী সময় দেখছি যারা মানববন্ধন করেছে তারা সবাই একটা নির্দিষ্ট গোষ্ঠীর নির্দিষ্ট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে বলেছে না লেজুর ভিত্তি রাজনীতি, না ছাত্র রাজনীতিও বন্ধ করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা বলেনি ভাই, অন্য জায়গা থেকে বলতেছে। না বলছে যে কোন একটা নির্দিষ্ট সংগঠন যাদের রাজনৈতিক প্যাটার্ন, যাদের রাজনৈতিক মানে তারা যেভাবে মোবিলাইজ করে সেটা আসলে আন্ডারগ্রাউন্ড থেকেই করতে চায়, করাটা তাদের জন্য আসলে সুবিধাজনক।